বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না আক্রান্তের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আমি সৌমিত্র শুভ্র আছি আপনাদের সাথে। দেশে করোনা শনাক্তের 154তম দিনে আরও 32 জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃত্যু হল 3,365 জনের। নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 2,611 জন। এছাড়া আবারও নমুনা পরীক্ষার উপর জোর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা শনাক্তের 154তম দিনে নতুন করে শনাক্ত হয়েছে 2,611 জন। 24 ঘন্টায় আরও 32 জন সহ এই ভাইরাসে এ পর্যন্ত দেশে প্রাণ হারিয়েছেন 3,365 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 32 জন। এ পর্যন্ত 3,365 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,611 জন। এ পর্যন্ত শনাক্ত 2,55,113 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.25%। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আরও 1,020 জনের সুস্থ হওয়ার খবর জানানো হয়। আক্রান্তের তুলনায় সুস্থতার হার 57.47%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,020 জন। এ পর্যন্ত সুস্থ 1,46,604 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আবারও নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়। এই করোনা ভাইরাসকে মোকাবেলার জন্য, প্রতিরোধ করার জন্য নমুনা পরীক্ষা করা অনেক বেশি জরুরি। যত বেশি আমরা নমুনা পরীক্ষা করতে পারবো, এই রোগকে প্রতিরোধ করতে তত বেশি সহায়তা হবে। কাজেই আপনারা এই রোগ গোপন করবেন না। সামান্য জ্বর কাশিকে সামান্য মনে করবেন না। জ্বর কাশি হলেই অবশ্যই আপনারা নমুনা পরীক্ষা করাতে দিবেন। ভয়াবহ এই ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলে আবারও সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের নিজেদের সুরক্ষা আমাদের নিজেদের হাতে, কারণ এই নিয়মগুলো আমাদের ব্যক্তি পর্যায়েই পালন করতে হবে। ব্যক্তি পর্যায়ে যদি আমরা সচেতন থাকি, সতর্ক থাকি এবং এগুলি পালন করি, তবেই এটাকে আমরা, এই মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারি এবং এই রোগকে প্রতিরোধ করতে পারি। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এ পর্যায়ে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন কুমিল্লার সিভিল সার্জন মোহাম্মদ নিয়াতুজ্জামান। জনাব নিয়াতুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। বলা হচ্ছে কুমিল্লা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে প্রতিদিন গড়ে 5 জন মারা যাচ্ছেন। এর কারণ কি বলে মনে করছেন? এই সংখ্যার হিসেবটাকে আপনারা কিভাবে দেখবেন? ধন্যবাদ আপনাকে। এই যে মৃত্যু, এটা কিন্তু এখানে অনেকগুলো ফ্যাক্টর বা কারণ কাজ করছে। যেমন একটা কথা বলি, আপনি জানেন যে ঢাকার পরে কুমিল্লা মেডিকেল কলেজ এখন 18টি আইসিইউ চালু আছে। এখানে 154 বেডের একটি কোভিড হসপিটাল কাজ করছে। কুমিল্লার আশেপাশে যে 5টি জেলা আছে, সারাউন্ডিং, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং নোয়াখালী, সেখান থেকেও কিন্তু জরুরি রোগী কুমিল্লার আইসিইউ ইমার্জেন্সিতে আসছে এবং ভর্তি হচ্ছে না। অধিকাংশ রোগীগুলো যখন আমরা পাই, তারা তাদের স্যাচুরেশন 30 থেকে 40% থাকে। এই একটি অংশ। দ্বিতীয় একটি অংশ হচ্ছে শ্বাসকষ্ট নিয়ে, করোনার উপসর্গের মতো উপসর্গ নিয়ে অনেকে হসপিটালে আসছেন, যেমন হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ডায়াবেটিসের কমপ্লিকেশন নিয়ে এবং অন্যান্য ঝামেলায়। কিন্তু শুরুতে যখন একটি রোগী আমাদের কাছে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আসেন, তাকে আইসিইউতে ভর্তি করতে এবং মূল্যায়ন করার পরে দেখা যাচ্ছে যে তা অনেকেরই স্যাচুরেশন 30 থেকে 40 বা 50% থাকে। যখনই আমরা আইসিইউতে নিয়ে এখান থেকে ফিরানো আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে পড়ে। মৃত্যু পরবর্তী সময় আমরা যখন তাদের করোনা টেস্ট করেছি, 50 to 60% কিন্তু করোনা পজিটিভ থাকে না। কিন্তু মৃত্যুর পরে যখন করোনা উপসর্গের সাথে সংশ্লিষ্ট কেউ মারা যায়, তখন আমাদেরকে বলতে হয় উনি করোনার উপসর্গ নিয়ে মারা গিয়েছেন। যে কারণে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল তখন অসহায় হয়ে যায়। এখানে চিকিৎসক, ডাক্তার, নার্সের কারোরই কোনো চেষ্টার কোনো ত্রুটি হচ্ছে না। তারপরে আমি বলবো, আমরা এটা বারে বারে সচেতনতার সাথে লক্ষ্য করছি, আমরা চেষ্টা করছি এই সমস্যাটি কাটিয়ে উঠতে। কিন্তু সমস্যা একটাই, একটি সরকারি প্রতিষ্ঠানে যখন শ্বাসকষ্ট বা এই ধরনের অসুস্থতা নিয়ে কেউ আসেন, তাকে কখনো ফিরিয়ে দেওয়া যায় না। যে কারণে অবধারিতভাবেই তাদেরকে আমাদের গ্রহণ করতে হয় এবং চেষ্টা করা হয়। যে কারণে আপনি দেখবেন কুমিল্লা মেডিকেল কলেজের আইসিইউ কখনোই আমাদের খালি থাকে না। ইভেন কালকে রাত্রেও একটু বিশেষ রোগীর জন্য আমি পার্সোনালি 2:30টায় ফোন করেও আইসিইউ খালি ছিল না, কারণ আমাদের 18টি আইসিইউ তখন ফুলফিল ছিল। সুতরাং মৃত্যুর কারণ শুধু করোনা নয়, এবং কুমিল্লার মৃত্যুর জন্য আশেপাশে যে জেলাগুলো যেখান থেকে
আমাদের অসুস্থ অসহায় রোগীরা চলে আসেন, তাদেরকেও কিন্তু আমাদের গ্রহণ করতে হয়। অর্থাৎ আরো কয়েকটি জেলা, কুমিল্লা তো বটে, আরো আশেপাশে কয়েকটি জেলার রোগীদের মানুষদেরকে আপনারা সেবা দিয়ে যাচ্ছেন, ফলে আপনাদের নিশ্চয়ই বাড়তি চাপও মোকাবেলা করতে হচ্ছে। এর উপর আবার কুমিল্লায় প্রবাসীর সংখ্যা বেশি, বিদেশ গমনোচ্ছুদের নমুনা পরীক্ষায় বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। এই সার্বিক ব্যাপারগুলো সমন্বয় কিভাবে করছেন? এর ফলে সাধারণ রোগীরা কি ভোগান্তিতে পড়ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। এটা অবশ্যই না, শুরুতে আপনি জানেন আমাকে 6টি জেলার দায়িত্ব দেওয়া আছে। কুমিল্লা এবং পাশের যে 5টি জেলা চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, এবং এই যে 5টি জেলা এখানে যারা আছে তাদের জন্য আমার নির্দেশনা মোতাবেক আমি একটি ডেডিকেটেড প্রবাসীদের জন্য একটি বুথ স্থাপন করেছি আমার নিজস্ব অফিসের ভিতরে, যেখান থেকে শুধুমাত্র প্রবাসীদেরকে শুধুমাত্র স্যাম্পল নেওয়া হয় এবং নির্দিষ্ট ফি এর বিনিময়ে, এবং এই স্যাম্পলটি আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি অগ্রাধিকার ভিত্তিতে প্রতিদিন পিসিআর ল্যাবে যায়। কারণ আমার নির্দেশ মোতাবেক আমাকে 24 ঘন্টার ভিতর তাদেরকে রিপোর্টটা দিতে হয়, আর 24 ঘন্টায় রিপোর্ট পাওয়ার জন্য আমাকে প্রতিদিন দুপুর 2টা থেকে 2:30টার ভিতরে পিসিআর ল্যাবে এই রিপোর্টটি ঢুকাতে হবে। না হলে এই স্যাম্পলটি যদি না যায় তাহলে 24 ঘন্টার ভিতরে আমার কাছে ওই রিপোর্টটি ফিরে আসে না, যেটা আমি প্রবাসী ভাইদেরকে দিতে পারি না। যে কারণে প্রবাসী ভাইদের যে বুথ এটি ডেডিকেটেড শুধুমাত্র প্রবাসীদের জন্য। এখানে কোনো মূল্যেই আমার সাধারণ রোগীদের যে বুথগুলি রয়েছে তার সঙ্গে কোনো সংঘর্ষ নেই, কোনো মিল নেই। যেমন সাধারণ রোগীদের জন্য আমার হসপিটালে একটি বুথ রয়েছে, মেডিকেল কলেজে একটি বুথ রয়েছে, মেডিকেল কলেজ হসপিটালে বুথ রয়েছে, এবং সিটি কর্পোরেশন যেটিও আমরা সরাসরিভাবে যৌথভাবে পরিচালনা করছি সেখানে 2টো বুথ এবং একটি মোবাইল বুথ রয়েছে। সুতরাং যারা আক্রান্ত হচ্ছেন, যারা সেবা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমার নতুন সৃষ্ট এই যে বুথটি এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এবং এখানে কোনো রোগীকে যেমন এখানে নেওয়া হয় না এবং অন্য কোনো বুথে প্রবাসীদের স্যাম্পল নেওয়া হয় না। প্রবাসীদের স্যাম্পল শুধুমাত্র আমার বুথে, যেটি আমার হসপিটালের আমার অফিসের সংলগ্ন। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ জনাব নিয়াতুজ্জামান আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। 23 আগস্টের মধ্যে দেশের সব হাসপাতালের লাইসেন্স হালনাগাদ করতে হবে। এরপর লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের সব হাসপাতাল বন্ধ করে দেয়া হবে। করোনা মোকাবেলায় গঠিত টাস্কফোর্স কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বৈঠকে নতুন লাইসেন্স এবং নবায়নের জন্য 11,000-এর বেশি আবেদন দ্রুত নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়। বৈঠক শেষে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে অবৈধ ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। টাস্কফোর্সের প্রধান জানান, করোনার প্রকোপ কমে যাওয়ায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোয় পুরোদমে সব ধরনের চিকিৎসা চালু করার পরামর্শ দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে যারা এই লাইসেন্স নবায়ন প্রক্রিয়া এবং লাইসেন্স গ্রহণ প্রক্রিয়ার মধ্যে আসবে না, আমরা ওই সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেব। আমাদের অভিযান অবৈধ বা অনিয়মের বিরুদ্ধে এটা আরও বেশি হবে সামনের দিকে, এটা কমবে না। কিন্তু বিভিন্ন এজেন্সি সংস্থা যেন ইন্টিগ্রেটেডলি যেতে পারে এবং ইন্টেন্সিভলি জিনিসগুলো দেখতে পারে। করোনা টেস্ট নিয়ে জালিয়াত হাসপাতালের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় ব্যবস্থাপনা উন্নয়ন পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন থেকে এ আহ্বান জানায় সংগঠনটি। একই সাথে স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ দাবি করেছেন তারা। হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে র্যাবের মোবাইল কোর্ট চালু রাখার দাবিও করেন বক্তারা। মানববন্ধন থেকে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া চিকিৎসক, নার্স, পুলিশ ও সাংবাদিকদের জাতীয় বীর ঘোষণার আহ্বান জানানো হয়। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের আসলে জাতীয় ঐক্যের প্রয়োজন, আমাদের সচেতনায়ন প্রয়োজন। আমরা একটি গণতদন্ত করতে চাই এই করোনার স্বাস্থ্য ব্যবস্থার কেন এত অব্যবস্থা হলো। চলছিল কিডনি ডায়ালিসিস, ঘণ্টাখানেকের মাথায় খুলে যায় হাতের নিডল। টানা রক্তক্ষরণে দুপুর 2টা নাগাদ রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের বেডেই মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রবাস ফেরত ফেরদৌস আলম। স্ত্রী ফারজানার অভিযোগ, রক্ত ঝরেছে অন্তত 30 থেকে 40 মিনিট, কাছেও আসেননি ফ্লোরের দায়িত্বে থাকা নার্স। মোবাইলে সেই পরিস্থিতির কিছু ভিডিও ধারণ করেছিলেন ফারজানা। তদন্ত কমিটি করেছেন হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ রওশন আনোয়ার। প্রশ্ন তুলেছেন, স্বামীকে বাঁচানোর চেষ্টা না করে কেন ভিডিও করলেন ফারজানা? অনুসন্ধান সহকর্মী আকলাকুস সাফার। ডায়ালিসিস দেওয়া পেশেন্টের রক্ত আর তারপরও একজন সিস্টার আইসা একটু হেল্প করে না। সিস্টারদের মধ্যে একজন কিছু তুলা ছুঁড়ে দেয় আমার কাকির দিকে। এই যে সব তুলা, এই তুলাগুলা কিন্তু ওই নার্সের দেওয়া তুলা দিয়ে তার রক্ত বন্ধ করা যায়। ঈদের পর 3 তারিখ এই ডায়ালিসিস ওয়ার্ডেই ঘটে সেই ঘটনা। ওদিকে যখন রক্তক্ষরণ চলছে,
তখন এ পথ দিয়ে ছুটে বেরিয়েছেন রোগীর স্ত্রী। 45 মিনিটস কেউ আসেনি? না, কেউ আসে নাই, একজনও কাছে আসে নাই। ইভেন আমরা যে স্ট্রেচারে করে তারে বসাতে গেলাম সেখানেও বসাতে পারি না, সে অলরেডি তখন আমার মনে হয় যে তিনি প্রায় মৃত প্রায়। এ নিয়ে তদন্ত কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর স্ত্রী যে ভিডিওটি করেছিলেন সেই ভিডিওর ব্যাপারে শুধুমাত্র জানতে পেরেছেন পরিচালক, তিনি সেটি দেখেননি এবং তিনি নিজে সন্দেহ করছেন সে ভিডিওটি আসলে সত্য কিনা। ওই যে ভিডিও করছে তারও তো বলে মানে কেসে পড়া উচিত, বাইরে বাইরে হলে তা করতো, আপনি কেন করেননি, মানে ফার্স্ট এড তো দিতে পারতেন। মৃত্যুর যে সনদ দেওয়া হয়েছে সেই সনদে এতটা পরিষ্কার করে কিভাবে বলা হলো যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার হৃৎপিণ্ড এবং কিডনি অকেজ হয়ে যায় এবং তিনি মারা যান। সেক্ষেত্রে রক্তাক্ত পড়ে থাকা অবস্থা এবং সেই বিছানা, এই জিনিসগুলোর কোনোটিরই আলামত নেই সেই মৃত্যু সনদে। মানে ওই ব্লিডিং এর কারণে মারা যায় নাই? মুখ হা হওয়া, চোখ একদম নড়ে না, তখন আমি রশিটা কাপড় একটা গামছা ছিল যেন মুখটা না খোলা থাকে আমি বেঁধে দিয়েছি। পরে ওরা এই ট্রিটমেন্ট এইগুলো দিয়ে এই মেশিনটা দিয়ে পরীক্ষা করছিল একটা প্রিন্ট বের করার জন্য যে ডাক্তাররাকে দেখাবে যে উনি যে নাই। আমরা এই পেপারসে তার ইসিজি কিংবা আল্ট্রাসোনোগ্রাম এবং কিডনির সংকট যেসব আনুষঙ্গিক যে বিষয়গুলো করতে হয় তার কোনো কিছু এখানে দেখা যায় না, শুধু একটা উনি গদ ভরা দিয়ে দিয়েছেন। আমি মনে করি এটা সঠিক একটা রিপোর্ট না। যে কোনো রোগী অসুস্থ হলে সে তার মৃত্যু হতেই পারে, এটা খুব স্বাভাবিক, কিন্তু আমার কথা যে চেষ্টাটা করা উচিত সেই চেষ্টাটা এখানে পরিলক্ষিত হয়নি। একটা মহতি উদ্দেশ্য নিয়ে করা একটা হাসপাতাল, এইখানে চিকিৎসা নিতে এসে যদি আমি এখানে মার্ডার হয়ে যাই, আপনি এটাকে কি বলবেন? এই নেগলিজেন্সির একটা লিমিট আছে। এমন অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। নতুন এই তদন্ত কমিটি কাজ শুরু করেছে, আজ থেকে বলা হয়েছে 7 দিনের মধ্যে তারা রিপোর্ট দেবেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটি শেষে এখনও রাজধানীতে ফিরছে মানুষ। আজও প্রচণ্ড ভিড় দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। ভোরে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো সদরঘাটে এসে পৌঁছায়, বেশিরভাগ লঞ্চেই ছিল উপচে পড়া ভিড়। অনেক লঞ্চে ছাদেও যাত্রী পরিবহন করতে দেখা গেছে, কিন্তু অধিকাংশ যাত্রী শারীরিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন। শারীরিক দূরত্ব মানার নির্দেশনা থাকলেও যাত্রীরা এসেছেন গাদাগাদি করে। অনেককেই দেখা যায় মাস্ক ছাড়া ভ্রমণ করতে। এছাড়াও লঞ্চ কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধির বিষয়ে অনেকটা উদাসীন। এত ভিড়ভাট্টার মধ্যে জার্নিতে সেরকম সচেতন খুব কম লোকই ছিল। নিরাপদ ওইভাবে রাখা যায় না, সম্ভব হয়নি, নিজে চেষ্টা করলেও থাকা সম্ভব না। মাস্ক আছে ব্যাগের ভিতরে, ব্যবহার করবো, হ্যাঁ এখনই করবো। যা যাত্রী নেওয়ার কথা তার চেয়ে অনেক বেশি যাত্রী নিয়েছে। ভাড়াও নাই বেশি বেশি, আর ওই কোনো পদক্ষেপ নাই, করোনা মনে ওরকম কোনো কিছু নাই। হ্যাঁ মধ্যে দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। বিশ্বজুড়ে একদিনে আরও 6,500 মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 2,83,000-এর বেশি। এর ফলে 2 কোটির কাছাকাছি পৌঁছেছে মোট আক্রান্তের সংখ্যা। সব মিলিয়ে প্রাণহানি ছাড়িয়েছে 7,24,000। দিনের সর্বোচ্চ 1300 মানুষের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট প্রাণহানি 1,64,000। ব্রাজিলেও দিনে 1000-এর বেশি মৃত্যুতে মোট প্রাণহানি লাখ ছুঁই। 819 জনের মৃত্যু হয়েছে আরেক দেশ মেক্সিকোয়। এই পরিস্থিতিতে আবারও ভ্যাকসিন নিয়ে জাতীয়তাবাদী ইস্যুকে বর্জনের আহ্বান জানালো WHO। কোভিড-19-এর নতুন হটস্পট হয়ে উঠেছে প্রতিবেশী ভারত। আগস্টের প্রথম সপ্তাহেই নতুন সংক্রমণ শনাক্তের দিক থেকে যুক্তরাষ্ট্র ব্রাজিলকে ছাড়িয়ে গেছে দেশটি। শুক্রবারও দেশটিতে দ্বিতীয় দিনের মতো 60,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়। প্রাণ হারিয়েছেন আরও 940 জন। দৈনিক হিসাব অনুসারে এটাই কোভিড-19-এর সর্বোচ্চ মৃত্যু ভারতে। দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো 42,500। আক্রান্ত 2,91,000-এর বেশি। মাসের প্রথম 7 দিন এই দেশটিতে 3,28,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হন। কয়েকদিনে প্রাণহানির দিক দিয়ে তৃতীয় অবস্থানে ভারত। সর্বোচ্চ সংক্রমণ ঝুঁকিতে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার ও তেলেঙ্গানা। বিস্তার রোধে চলতি মাস জুড়ে কয়েক ধাপে রাজ্য জুড়ে লকডাউন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মহামারীর প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে $31 কোটি তহবিলের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।
শনিবার অকল্যান্ডের দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার প্রচারণা শুরু করেন তিনি। আগামী মাসে সাধারণ নির্বাচনে মুখোমুখি হচ্ছে লেবার ও ন্যাশনাল পার্টি, যদিও জনমত জরিপে এগিয়ে ক্ষমতাসীন দল। কিউই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, করোনার প্রভাবে চাকরি হারানো 40,000 মানুষের কর্মসংস্থানই তার সরকারের মূল লক্ষ্য। এছাড়া মহামারী চলাকালে ঋণ পরিশোধের হার সর্বনিম্ন রাখার প্রতিজ্ঞাও করেন। মহামারীর বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালন করায় বিশ্বজুড়েই প্রশংসিত জেসিন্ডা আর্ডার্ন। দেশটিতে 1600 মানুষ সংক্রমিত হয়েছেন করোনায়, প্রাণ হারিয়েছেন মাত্র 22 জন। নিউজিল্যান্ডের ক্ষমতায় লেবার পার্টি ফিরলে কোভিড-19-এর প্রভাবে চাকরি হারানো 40,000 মানুষের সর্বপ্রথম কর্মসংস্থান হবে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনার পর নির্ধারিত হবে নতুন পারিশ্রমিকের হার। মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে $31 কোটি বেশি অর্থের তহবিল ঘোষণা করছি। তবে আলাদা থাকবে দ্বিতীয় দফায় মহামারীর সাথে লড়াইয়ের তহবিল। অক্টোবরেই প্রস্তুত হবে কোভিড-19 ভ্যাকসিন। বিশ্বের প্রথম দেশ হিসাবে বাণিজ্যিক উৎপাদন এবং মানব শরীরে প্রয়োগও করা যাবে এমন দাবি করেছে রাশিয়া। এই ঘোষণার দিনে যুক্তরাষ্ট্র জানিয়েছে সবকিছু ঠিক থাকলে এই বছরেই বিশ্ববাসী পাবে করোনা প্রতিরোধের মার্কিন টিকা। অবশ্য বিশ্লেষক মহলের বক্তব্য, স্বাস্থ্যবিধি এবং শিষ্টাচার মানার কোনো বিকল্প নেই। জুনের শুরুতেও ব্রাজিলে করোনা ভাইরাসে প্রাণহানি ছিল 36,000। মাত্র 2 মাসের ব্যবধানে লাতিন দেশটিতে লাখ ছাড়িয়েছে মৃত্যু, সংক্রমিত প্রায় 30 লাখ মানুষ। অবশ্য এখনও সংক্রমণ আর মৃত্যু তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটির রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে ব্যাপক হারে সংক্রমণের শিকার শিশুরাও। শ্বেতাঙ্গদের তুলনায় প্রায় 11 ভাগ বেশি আক্রান্ত হচ্ছে অশ্বেতাঙ্গ অভিবাসী শিশুরা। এর পেছনে করোনা শিষ্টাচার মানার গাফিলতিকেই দায়ী করছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রে বর্ণবিশেষে শিশুদের মধ্যে কোভিড সংক্রমণের তারতম্যটা চোখে পড়ার মতো। মার্চ থেকে জুলাই পর্যন্ত চালানো গবেষণা অনুসারে শ্বেতাঙ্গদের তুলনায় 8% বেশি আক্রান্ত হচ্ছে হিসপ্যানিক ল্যাটিনো শিশুরা। আফ্রো আমেরিকানদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির হার 5 গুণ বেশি। এর মাঝে ভ্যাকসিনের উৎপাদন নিয়ে চলছে প্রতিযোগিতা। রাশিয়ার দাবি অক্টোবরেই প্রস্তুত হবে তাদের তৈরি প্রতিষেধক। চাপে থাকা পশ্চিমা বিশ্বও ছুড়েছে পাল্টা চ্যালেঞ্জ, বলছে 2020 সালের মধ্যেই মানুষ হাতে পাবে করোনার টিকা। বিশ্লেষকরা বলছেন সে পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। স্বেচ্ছাসেবকদের শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। পাশাপাশি করোনা প্রতিরোধে তৈরি হয়েছে বিশেষ টি সেল, কিন্তু নিবন্ধনের পরেও 1600 মানুষের উপর চালানো হচ্ছে চূড়ান্ত পরীক্ষা। সেপ্টেম্বর নাগাদ বাণিজ্যিকভাবে শুরু হবে উৎপাদন। করোনা ভ্যাকসিনের গবেষণায় যুক্তরাষ্ট্র পেয়েছে নজর কাড়া সাফল্য। তাই সিডিসি, এফডিএ, এইচএইচএস আগামী বছর জানুয়ারির মধ্যে 30 কোটি ডোজ ভ্যাকসিন বাজারজাত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দ্বিতীয় দফায় লকডাউনের মধ্যেও করোনা সংক্রমণ বাড়ছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে। গেল 24 ঘন্টায় 475 জনের শরীরে নতুনভাবে শনাক্ত হলো কোভিড-19। রাজ্যটিতে একদিনে মারা গেছে 12 জন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আবার একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 117 জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চট্টগ্রামের 6টি এবং কক্সবাজারের একটি ল্যাবে 909টি নমুনা পরীক্ষা হয়। এতে 117 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যে 90 জন মহানগরের, 27 জন উপজেলার। চট্টগ্রামে এখন পর্যন্ত 62,912 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 14,991 জন পজিটিভ। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা 240 জন। তবে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বর্তমানে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে কোভিড রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণ শয্যা খালি আছে। এর পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হাসপাতালেও সেন্ট্রাল অক্সিজেশন চালু করা হয়েছে। করোনার ধাক্কা কাটিয়ে শিগগিরই রফতানি শিল্পে সুদিন ফিরবে আশাবাদী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। জানান আগামী অক্টোবরের পর আরও উন্নতি হবে, বাড়বে রফতানি আয়।
অর্থবছর শেষে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনও সম্ভব হবে। দুপুরে সানেম আয়োজিত অনলাইন আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, চীন থেকে অনেক শিল্প প্রতিষ্ঠান অন্য দেশে স্থানান্তর হচ্ছে। এসব বিনিয়োগ বাংলাদেশে আনতে এখন থেকে সক্রিয় হতে হবে। এতে বিশাল কর্মশক্তির বাজার তৈরি করা সম্ভব হবে। উৎপাদনশীলতা বাড়ানোর প্রতি জোর দেন তিনি। বলেন, করোনা পরবর্তী ব্যবসায়িক পরিকল্পনা ঢেলে সাজাতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে সরকার বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্ব দিচ্ছে। টিপু মুন্সি বলেন, প্রণোদনা প্যাকেজ ভালোভাবে ফলপ্রসূ হওয়ায় বাণিজ্যে গতি ফিরছে। আমাদের কোথাও ট্যাক্স বেশি, অন্য ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা, নাকি দীর্ঘসূত্রিতা, নাকি রেড টেপের সমস্যা, সব নিয়ে আপনারা দয়া করে একটা যদি দেন কাগজ তৈরি করে, তাহলে আমাদের জন্য আগামীতেও কাজ করতে সুবিধা হবে। চেষ্টা করছি এই অবস্থার মধ্যেও যাতে করে ব্যবসা বাণিজ্যের অবস্থাটা বাড়ে। ট্যাক্সের কোথাও কোথাও যে কথা বলা হয়েছে, সমস্যা রয়েছে বিভিন্ন জায়গায়, এগুলোর ব্যাপারে আমরাও নজর দেওয়ার চেষ্টা করব। করোনাকালে মরার ওপর খাড়ার ঘা দীর্ঘমেয়াদী বন্যা। শনিবার প্রধান নদ নদীতে পানি কমলেও অভ্যন্তরীণ প্রবাহ বেড়ে রাজধানীর আশপাশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টঙ্গী, গাজীপুর, সাভার সহ আশপাশের পানিবন্দী এলাকাগুলোর দুর্ভোগ পৌঁছেছে চরমে। মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনও তলিয়ে আছে। পানি নামলেও সে গতি খুবই মন্থর। মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরের চর ও নিচু এলাকা জলমগ্ন। বিভিন্ন জায়গায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট আছে। এখনও দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। তবে উত্তরের দুর্গত জেলাগুলো থেকে পানি নেমে যাওয়া অব্যাহত আছে। এতে বানভাসী মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। তবে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ বন্যা কবলিত এলাকায়। কষ্ট কমে নাই, পানি হালকা কমছে, কিন্তু গরু বাঁচিয়ে অনেক কষ্ট আর কি। এক দেড় মাস ধরে বন্যার পানির ভিতরেও আটকা পড়ে গেছে, মানে ইনকাম কোনো সোর্স নাই, কিছুই নাই। আমার যেই খামারের ওয়াল ভেঙে গেছে। এখন আমি মুরগি ছিল আমার 2500 মুরগির মতো ছিল, আমি 2500 মুরগি বিক্রি করে লাইছি কম দামে। বন্যার পানিতে মিশেছে শিল্প কারখানার বর্জ্য, ছড়াচ্ছে দুর্গন্ধ, সেই সাথে পানিবাহিত রোগ। এতে চরম দুর্ভোগে সাভারের কয়েকটি এলাকার মানুষ। এজন্য অপরিকল্পিত নগরায়ন ও কারখানা মালিকদের গাফিলতিকে দুষছেন সচেতন নাগরিকরা। এমন পরিস্থিতি এড়াতে মেগা প্রকল্প বাস্তবায়নের কথা বলছে স্থানীয় প্রশাসন। বানের জল ঢুকেছে বসত ঘরে, তলিয়ে আছে রাস্তাঘাট। সেই পানিতে মিশেছে কারখানার বর্জ্য, সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ, ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগবালাই। এতে চরম দুর্ভোগে সাভারের দামসোনা ইউনিয়নের কাইচিয়াবাড়ি, বাইপাইল ও বাঁশবাড়ি এলাকার মানুষ। তারা বলছেন, বন্যা আসার পর থেকেই এমন অবস্থা। এলাকায় এখন টিকে থাকাই কঠিন। এক একটি মুহূর্ত কাটছে ভীষণ কষ্টে। বিভিন্ন ফ্যাক্টরির পানি আসছিল, ময়লা দূষিত পানি। এই পানিগুলো বন্যার পানিতে ভইরা এখন এদিকে আসছে। প্রত্যেকটা বাসাতে আঁটু সমান পানি, রাস্তায় বুক সমান পানি। আমরা আসলে খুব কষ্টে আছি। গন্ধ করে এই পানিতে আরো রোগ হয়ে গেছে, সব মানুষেরই অসুখ। এমন পরিস্থিতি দেখে ক্ষুব্ধ সচেতন নাগরিকরা। এই জন্য অপরিকল্পিত নগরায়ন ও কারখানার মালিকদের গাফলতিকে দুষছেন তারা। ট্রিটমেন্ট প্ল্যান করার কথা, সেটা তারা করছে না, এবং সেই ট্রিটমেন্ট প্ল্যান অনেক ব্যয়বহুল। এই জন্য এই ট্রিটমেন্ট প্ল্যান ব্যবহার না করে তারা সরাসরি নিচু অঞ্চলে বা কোনো ড্রেনের সাথে সংযোগ দিয়ে দিচ্ছে। সমস্যা নিরসনে মেগা প্রকল্প বাস্তবায়নের কথা বলছে উপজেলা প্রশাসন। ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে মেগা প্রজেক্ট নেওয়ার পরিকল্পনা আছে। তো এই প্রজেক্টগুলো বাস্তবায়িত হলে ওভারঅল হয়তো টোটাল সিনারিও, শুধু বন্যা পরিস্থিতি না, অন্যান্য সময়ের জন্য টোটাল সিনারিওটা ইমপ্রুভ করবে। সাভারে ছোট বড় মিলিয়ে 9 শতাধিকেরও বেশি শিল্প কারখানা রয়েছে। এবারের বন্যায় উপজেলার 8টি ইউনিয়নের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে, যেখানে অন্তত 3500 পরিবার পানিবন্দী বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আবার একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। জাতীয় দলের 24 ফুটবলারের 18 জনই করোনায় আক্রান্ত। তোলপাড় করা এমন খবরে বিব্রত বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ। বলেছেন, সংশয় দূর করতে সোমবার আরও 2টি বড় প্রতিষ্ঠানে আক্রান্ত ফুটবলারদের টেস্ট করানো হবে। বাফুফের মেডিকেল কমিটির ডেপুটি চেয়ারম্যান ডাক্তার আলী আকবর বলেছেন, করোনা টেস্টে কোনো ভুল হয়নি, রেজাল্ট প্রেরণে সমস্যার কারণেই সবারটা রিপোর্ট একসঙ্গে পাওয়া যায়নি।
পুরোটাই ছিল প্রযুক্তিগত সমস্যা। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, এএফসির গাইডলাইন সহ সরকারের বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলা হচ্ছে। নির্দেশনা অনুসারে 24 ফুটবলারের মাঝে 18 জন করোনা নেগেটিভ সনদ নিয়ে ক্যাম্পে যোগ দিয়েছিলেন। এদের মধ্য থেকেই পরবর্তীতে পজিটিভ মিলেছে 18 জন। প্রশ্ন উঠেছে, এই দায় কার? বাফুফে ফুটবলার নাকি হাসপাতালের? একজন বাদে আমাদের সমস্ত প্লেয়ার এবং অফিসিয়ালরা কিন্তু কোনো সিমটমস নাই, ওনাদের একজনও কিন্তু বিন্দু মাত্র কোনো সিমটমস নাই। প্রত্যেকটা প্লেয়ারও কিন্তু মেন্টালি স্ট্রং আছে এন্ড ওনারা প্রিপেয়ার্ড ছিল এরকম কোনো পরিস্থিতি যদি হয় বিএফএফ এর সাপোর্টের মাধ্যমে আমরা কিন্তু মোকাবেলা করব। এবার করোনা পজিটিভ হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাবা মা সহ পরিবারের 4 সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন মোহাম্মদ আব্দুল মোমেন। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় বৃহস্পতিবার নমুনা দেন মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন, মা হামিদা মুর্তজা, মামি কামরুন নাহার ও ছোট ভাই মুরসালিনের স্ত্রী সুমাইয়া খাতুন। শুক্রবার 4 জনের রিপোর্ট পজিটিভ আসে। সবাই নড়াইলের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এর আগে 19 জুন করোনা পজিটিভ হন মাশরাফি নিজেও। বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে 14 জুলাই করোনা মুক্ত হন তিনি। মাশরাফির স্ত্রী সুমনা হক এবং ছোট ভাই মুরসালিন মুর্তজাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ঈদের পর আবারও ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। প্রায় 5 মাস পর মিরপুরে অনুশীলনে ফিরে মমিনুল হক জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যথেষ্ট সময় পাবে বাংলাদেশ, তবে এখন অন্যদের খেলা দেখে মন খারাপ হয় টেস্ট অধিনায়কের। ঢাকার মতো রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রামেও হয়েছে অনুশীলন। করোনা ধূসর করেছে ক্রিকেট, তবে সবুজ করেছে স্টেডিয়াম। দীর্ঘ ছুটিতে থাকা মাঠগুলোতে রাজত্ব করছে ঘাস। টানা খেলা হয় বলে এতদিন ঘাস জন্মানোর সুযোগ হতো না। করোনা বদলে দিয়েছে সেই ছবিটা। তবে খেলা না থাকায় সবুজ মাঠও মন ভরাতে পারছে না ক্রিকেটারদের। অনেকদিন পর এসে বল হাতে নিয়ে অবাকই লাগতেছে, মনে হচ্ছে যে কি হাতে দিয়েছি, বাট শুরু করতেছি আল্লাহর রহমতে, তো ভালো লাগছে আস্তে আস্তে। ক্রিকেটে ফিরছে, সবাই ক্রিকেট খেলছে, দেখে অবশ্যই খারাপ লাগে, অবশ্যই মিস করি। চেষ্টা করছি, আমরাও আল্লাহর রহমতে আস্তে আস্তে ক্রিকেট ফেরার চেষ্টা করতেছি। সামনে হয়তো আমাদের টেস্ট ম্যাচ আছে, সেগুলো এই কারণে আমরা খুব ভালো একটা প্রিপারেশন নেব। সানজামুল্লাহ অনুশীলন করেছেন রাজশাহীতে, আর ঢাকাতে মুশফিক রিয়াদদের সঙ্গে যোগ দিয়েছেন মমিনুল। মহামারীর মাঝে আবারও মিরপুরে ফিরতে পেরেই খুশি মমিনুল। যখন আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাব তার আগে আমার কাছে মনে হয় যে আমরা এনাফ প্রিপারেশন পাবো। প্র্যাকটিস থেকে শুরু করে প্র্যাকটিস ম্যাচ থেকে শুরু করে খুব ভালো একটা প্রিপারেশন হবে আশা করি। ছুটিতে ব্যক্তিগত অনুশীলন করলেও ফিটনেস নিয়ে কাজ করার আছে অনেক। চট্টগ্রামে ইয়াসির রাব্বির এই ছবিটা অন্তত সেই কথাই বলছে। সেই প্রস্তুতি অবশ্য নিতে খুলনাতে ঘাম ঝরাচ্ছেন মেহেদী, সোহানরা। অপেক্ষা অক্টোবরে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার। অমিত, যমুনা স্পোর্টস। এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।